কি অবস্থা তোমাদের? কেমন আছো সবাই? ম্যাম আলহামদুলিল্লাহ ম্যাম, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? নাই লগইন করে চলে গেছে। কামাল, ম্যাম। কি আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ? জি ম্যাম, ক্লিয়ার। ক্লিয়ার? তাহলে রেসপন্স করতেছো না কেন? জি ম্যাম। ম্যাম একটু নেটওয়ার্ক ইস্যু ছিল। আচ্ছা, তা কি অবস্থা, তোমরা কেমন আছো সবাই? ভালো জি আছি ম্যাম ম্যাম, আপনি কেমন আলহামদুলিল্লাহ আছেন? ম্যাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কয়জন হবে আজকে? ম্যাম আমি 2 গ্রুপে লিংক দিয়ে দিছি, নতুন পুরাতন। তো ম্যাম জয়েন করছে অনেক। পুরাতনদের জয়েন না করলেও চলবে, কারণ ওরা এই ক্লাসগুলো করছে অলরেডি। তোমাদের দরকার। আচ্ছা শোনো, খুব বেশি সময় ক্লাস নিতে পারবো কিনা আমি জানি না, বুঝছো। আমার অলরেডি আমার মোবাইলে ব্যাটারি ড্রেন হয়ে যাচ্ছে, কেন হচ্ছে হঠাৎ করে এটা বুঝতেছি না। যতক্ষণ ক্লাস নিতে পারি ততক্ষণ ক্লাস নিবো, মাঝখানে যদি অফ হয়ে যায় আমি আর লিংক পাঠাইতে পারবো না মোবাইল চার্জ দেওয়া ছাড়া। ওকে? সো ওকে। হ্যাঁ, তো তোমরা যতক্ষণ ক্লাস করতেছো আমার মনে হয় আমার শুরু করে দেওয়া উচিত, নাহলে দেখা যাবে যে নাই, ড্রেন হয়ে গেছে। ওকে, আমরা লাস্ট কোন ক্লাসে করছিলাম সেটা হচ্ছে মোটিভেশন, রাইট? আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলি, সাইকোলজি সাবজেক্টটা দেখা গেছে একটা টপিকের সাথে আরেকটা টপিক অনেক মানে ভালোভাবে লিঙ্কেড থাকে। হ্যাঁ, যেমন মোটিভেশন পড়াইছি, মোটিভেশন কিছুটা আসে হচ্ছে লার্নিং থেকেও আসে, লার্নিং এর সাথে কানেক্টেড আছে, আবার পারসেপশনের সাথে কানেক্টেড আছে, পার্সোনালিটির সাথে কানেক্টেড আছে, মানে সবকিছুই একটা আরেকটার সাথে জড়িত, বিহেভিয়ার অল ওভার দেম। ঠিক আছে? তো তোমাদেরকে হচ্ছে যখন বলবো, বললো না এটা তো ওই ক্লাসে বলছিলেন, এটা না, মানে বা হচ্ছে এটার সাথে ওইটার সাথে সম্পর্ক একই সেরকমটাও না, এরকম কিছু ইয়ে করার কিছু নেই, কারণ হচ্ছে সবগুলো একটা আরেকটার সাথে জড়িত। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে লার্নিং। লার্নিংটা কি? লার্নিং বাংলায় আমরা যদি বলি সেটা হচ্ছে শিক্ষণ। আর লার্নিং এর কয়েকটা সংজ্ঞা আছে এখানে, মর্গান এন্ড কিং। আমরা ম্যাক্সিমাম আমরা যারা সাবকন্টিনেন্টের সাইকোলজিস্ট আছি আমরা সবাই ক্রাইডার এন্ড গোথালস, মর্গান কিং এনাদেরকে সবচেয়ে বেশি প্রায়োরিটাইজ করি, কারণ ওনাদের এই পর্যন্ত পাবলিশ যে থিওরি গুলো আছে এগুলোকে ব্রেক করা পসিবল হয় নাই। মানে ওনারা ওভারঅল আমাদের একজন হিউম্যানকে, হিউম্যান বিহেভিয়ার ওভারঅল ওনারাই হচ্ছে সবকিছু করে দিয়ে গেছে, আমরা নিজেদেরকে আর কি করবো, বুঝো না, এই আর কি ব্যাপার। তো মর্গান কিং ওনার যেই ইয়েটা ছিল, সংজ্ঞাটা আছে সেটা হচ্ছে লার্নিং মে বি ডিফাইন্ড অ্যাজ এন রিলেটিভলি পার্মানেন্ট চেঞ্জ ইন বিহেভিয়ার। আমরা যে কোনো আচরণের একদম স্থায়ী, মানে স্থায়ী একটা পরিবর্তনকে বুঝি, which occur as a result of experience or practice। যেটা হচ্ছে কিভাবে হয়, আমরা মানে প্র্যাকটিস করি এবং আমাদের একটা এক্সপেরিয়েন্স থাকে, অভিজ্ঞতা এবং অনুশীলন, এই দুইটার মাধ্যমে আমাদের আচরণের যে পরিবর্তনটা হয়, স্থায়ী পরিবর্তন হয়, সেটাই হচ্ছে লার্নিং। ঠিক আছে? এই আমার মনে হয় এইটা, এই সংজ্ঞাটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট এবং খুব ইজি টু মানে গেট, এটাই হচ্ছে বিষয়। তো আমরা হচ্ছে লার্নিং কোনটাকে বলবো, যেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে তার এই পরিবর্তনটা আসছে, সেটাকে আমরা লার্নিং অবশ্যই বলবো না। ঠিক আছে? আমরা লার্নিং বলবো কোনটাকে, যেটা অনুশীলন করেছে এবং অভিজ্ঞতা অর্জন করেছে, সেটাই হচ্ছে লার্নিং। মানে ওই পর্যন্ত থাকলে হবে না, এটা আমার আচরণে পরিবর্তন আসতে হবে। যেমন অনেক সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট আছে, তারা কিন্তু হচ্ছে 4 বছর 5 বছর পড়াশোনা করে প্র্যাকটিসে দেখা গেছে তারা আনসোশ্যাল, তাদের লার্নিংটা তাহলে কোথায়? রেসপন্স করো।
আনসোশাল মিনস দেখা যায় যে তারা তার মানে যুক্তি তর্ক হচ্ছে নেগেটিভলি প্রেজেন্ট করছে, ঠিক আছে? বা একজন ব্যক্তি বন্ধ কর, আমি স্পষ্ট শুনি না। মিউট করো। একজন ব্যক্তি হয়তোবা দেখা গেছে খুব রিলিজিয়াস বা হচ্ছে রেগুলার প্র্যাকটিসিং মুসলিম, সেই ব্যক্তি হচ্ছে খুব সুন্দর করে বয়ান করতেছে, কিন্তু আলটিমেটলি দেখা যায় যে নিজের প্র্যাকটিসের বেলায় জিরো, ঠিক আছে? এটাকে আমরা লার্নিং বলতে পারবো না। লার্নিং হচ্ছে সেই বিষয়টা, যেমন হচ্ছে এখন যদি বলি যে আমাদের রেপ নিয়ে এখন অনেক কথাবার্তা হচ্ছে, ম্যাক্সিমাম বলবো না, তাদের মধ্যে কিছু মুষ্টিমেয় সদস্য আছে যারা হচ্ছে রেপ নিয়ে কথা বলছে, বাট আলটিমেটলি তারাই রেপিস্ট। সো এই জায়গাটা লার্নিং অ্যাবসেন্ট। লার্নিং হতে হবে অবশ্যই তুমি অনুশীলন করেছো একটা বিষয়, চর্চা করেছো, দেন তোমার অভিজ্ঞতা সবকিছু মিলে তোমার একটা আচরণের স্থায়ী পরিবর্তন, সেটাই হচ্ছে লার্নিং। আমার মনে হচ্ছে তোমরা বুঝতে পারছো। তোমরা কি আসলে বুঝছো? না বুঝতে বলো। বুঝছো তোমরা? জি ম্যাম। আচ্ছা, এরপরে আমরা আসি যে লার্নিং এর থিওরি গুলা। লার্নিং এর বেশ কয়েকটা থিওরি আছে, তার মধ্যে 4টা থিওরি হচ্ছে সবচেয়ে রিনাউন্ড। একটা হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশনিং, সহায়ক শিক্ষণ। ক্লাসিক্যাল কন্ডিশনিংটা হচ্ছে সহায়ক শিক্ষণ, যেমন হচ্ছে প্যাভলভ, আইভান পি প্যাভলভের একটা থিওরি এটা। ক্লাসিক্যাল কন্ডিশনিং এর মাধ্যমে একটা জেনারেল রেসপন্সের সাথে বা একটা জেনারেল বিহেভিয়ারের সাথে বা একটা জেনারেল বিহেভিয়ার থেকে অল্টারনেটিভ, ধর আনকন্ডিশনাল একটা রেসপন্স দেখার জন্য বা হচ্ছে আনকন্ডিশনাল একটা কিছু অ্যাড করে দিয়ে তার পরিবর্তন, বিহেভিয়ার কিছু পরিবর্তন আনা হয় এবং সেটার স্থায়িত্বটা দেখা হয়। এটা আমি ডিটেইলি এখন বলবো তোমাদেরকে। তার আগে আমরা হচ্ছে পরিচিত হই যে কয়টা থিওরি আছে, যেটা হচ্ছে মোস্ট রিনাউন্ড। ফার্স্ট হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশনিং, দেন হচ্ছে অপারেন্ট কন্ডিশনিং, দেন হচ্ছে অবজারভেশনাল লার্নিং, দেন কগনিটিভ লার্নিং। অবজারভেশনাল লার্নিং, কগনিটিভ লার্নিং। ক্লাসিক্যাল কন্ডিশনিং এর ক্ষেত্রে এখানে আইভান পি প্যাভলভ উনি একটা দেখেছেন যে তেঁতুল দেখলে সবার মুখে লালা আসে, কথাটা সত্য কিনা বলো, তোমরা বলো তো। জি ম্যাম। ছেলেরা মেয়েরা Yes, সবাই রেসপন্স করো, তেঁতুল দেখলে ma'am. মুখে লালা আসে। জি ম্যাম। আচ্ছা, এই লালাটা আসার কারণটা কি একটু বলতে পারবা? এটা কেন লালা আসে? মনে করো তোমার মিষ্টি খাবার অনেক পছন্দ, কিন্তু তুমি তোমার তেঁতুল দেখলে তোমার লালা আসতেছে। তেঁতুল এমন একটা কি বলবো ফল, তাই না? এটা একটা এক্সপেরিয়েন্স তোমার আছে। তুমি যদি কখনোই তেঁতুল টাচ না করে থাকো, সেক্ষেত্রে তোমার এটা লালা কখনো আসবে না। তোমার একটা এক্সপেরিয়েন্স আছে যে এটা টেস্টেড কি কি হয়, এটা খুব পিতা কি No, ma'am. টক। টক, এটা খুবই টক, এবং যে কোনো টক, প্রচন্ড টক খাবার খেলে কিন্তু আমাদের লালা আসে। দ্যাটস ওয়াই এটা খাওয়ার পরে বা খাচ্ছি দোষ টাইম আমাদের লালা আসবেই, লালা সিক্রেশন বা সালাইভেশনটা আমাদের হবে, এটা মাস্ট। এখন কথা হচ্ছে যে তাহলে তেঁতুল আমি তো পছন্দই করি না, তারপরে কেন আসবে? এটা আমাদের এক্সপেরিয়েন্স, এই অভিজ্ঞতা থাকার কারণে আমাদের মধ্যে এই আচরণের পরিবর্তনটা আসে যে আমার তেঁতুল খেলে, আমাদের তেঁতুল দেখলেই আমাদের লালা আসে, খাওয়ার প্রয়োজন হয় না। তো যেমন হচ্ছে কুকুর একটা মাংসের টুকরা দেখলে হচ্ছে তার স্যালাইভেশন হবে, এবং প্যাভলভ এখানে দেখতে চেয়েছেন যে জেনারেলি মাংসের টুকরা দেখলে তার স্যালাইভেশন হচ্ছে, কিন্তু আমি একটা অসামঞ্জস্য একটা সাপেক্ষণ যদি এখানে তৈরি করে দিই, মানে একটা স্টিমুলাস আমি দিলাম যেটা কোনোভাবেই এই মাংসর সাথে যায় না, হ্যাঁ, তো সেক্ষেত্রে তার আচরণের পরিবর্তন আসে কিনা এটা আমি এক্সপেরিমেন্ট করে দেখতে চাই। যেমন হচ্ছে তোমাদের তেঁতুলের সাথে যদি আমি এখন, তোমরা রুমে সবাই বসে আছো, পুরো 60 জন বসে আছো, আমি লাইট জ্বালানোর সাথে সাথে তোমাকে তেঁতুল দেখালাম, ঠিক আছে? আমি ব্যক্তিটা শুধুমাত্র আমি, এবং আমি এসেই লাইট জ্বালালাম, সাথে সাথে তেঁতুল দেখালাম। এখন তেঁতুল দেখালে, শুধু যদি আমি তেঁতুল দেখাই তাহলে তোমাদের হচ্ছে লালা আসবেই, কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে আমি যে লাইটটা জ্বালালাম, সেই লাইট জ্বালানোর সাথে সাথে তোমাদের স্যালাইভেশন হচ্ছে কিনা, আমার এক্সপেরিমেন্ট হচ্ছে এইটা, ঠিক আছে?
তার মানে হচ্ছে আমি তোমার যে বিহেভিয়ারটাকে আমি কনভার্ট করতে চাচ্ছি অন্য আরেকটা স্টিমুলাসের মাধ্যমে। এবং এখানে যেটা দেখা যায় ক্লাসিক্যাল কন্ডিশনিং এর ক্ষেত্রে আইভান পি প্যাভলভ যেটা করেছিলেন, মাংসের টুকরার সাথে তিনি একটা ঘন্টা ধ্বনি ব্যবহার করেছেন। মাংসের টুকরা দেওয়ার সাথে সাথে স্যালাইভেশন হচ্ছে, এটা উনি কনফার্ম। বাট যখন হচ্ছে এই মাংসের টুকরার সাথে ঘন্টা ধ্বনিতে অ্যাড করেছেন, বেশ কিছুদিন দেখা গেছে শুধু মাংসের টুকরাতে এটা এই অভ্যস্ত এবং সাথে ঘন্টা ধ্বনিও আছে, এটাতে সে স্যালাইভেশন হচ্ছে। হঠাৎ করে তিনি করলেন কি, যে শুধুমাত্র ঘন্টা ধ্বনি দিচ্ছেন এবং মাংসের টুকরাটা দিচ্ছেন না। ঠিক একইভাবে যদি আমি তোমাদেরকে শুধুমাত্র লাইট জ্বালাই, হ্যাঁ, কারণ হচ্ছে তোমরা অলরেডি হচ্ছে তোমরা বুঝতে পেরেছো আমি আসার সাথে সাথে লাইটটা জ্বালানোর সাথে সাথে আমি তোমাদেরকে তেঁতুল দেখাবো, তার মানে তোমাদের কানেকশন হচ্ছে তেঁতুলের সাথে, লাইটের সাথে না। বাট এটা কিছুদিন করার পরে তোমরা একটা সময় আমি হঠাৎ করে একদিন তেঁতুল দেখাইলাম না, শুধু লাইটটা জ্বালাইলাম, সেক্ষেত্রে তোমাদের মধ্যে কি হবে, তোমাদের স্যালাইভেশন হবে। কেন? কারণ তোমরা এক্সপেক্ট করতেছো যে লাইটের সাথে সাথে আমি তেঁতুল দেখাবো। বুঝাইতে পারলাম বিষয়টা? ইয়েস ম্যাম। এটা হচ্ছে জি, ma'am। অ্যাসোসিয়েশন। এটা হচ্ছে অ্যাসোসিয়েশন। আমি একটার সাথে আরেকটা সম্পর্ক তৈরি করে দিলাম, যেটা কোনোভাবেই এটার সাথে যায় না। তোমাকে যদি তেঁতুল আনতে বলা হয়, তুমি সেটার সাথে চিন্তা করবা লবণ, মরিচ, ঠিক আছে, এই জিনিসগুলো চিন্তা করবা, কারণ এটার সাথে এইটাই যায়। এখন আমি যদি তেঁতুলের সাথে লাইট কানেক্ট করি, এটা কোনোভাবেই যায় না, কিন্তু একটা আনকন্ডিশনাল স্টিমুলি আমি এখানে অ্যাড করে দিলাম, সেটা হচ্ছে লাইট। ঠিক একইভাবে প্যাভলভ যেটা করেছেন সেটা হচ্ছে ঘন্টা ধ্বনি। এবং উনি দেখতে পেলেন যে বেশ কিছুদিন যখন হচ্ছে উনি মাংসের টুকরার সাথে ঘন্টা ধ্বনিটা দিয়েছিলেন, সে ওই আচরণে অভ্যস্ত হয়ে গিয়েছে, এবং পরবর্তীতে যখন আবার হচ্ছে মাংসের টুকরাটা বাদ দিয়ে শুধু ঘন্টা ধ্বনি দিচ্ছেন, তখন অলরেডি এই কুকুরটা বা এই প্রাণীটা এক্সপেক্ট করা শুরু করেছে যে এখন মাংসের টুকরা আসবে, বা ঘন্টা ধ্বনি মিন্স আমাকে খাবার দেওয়া হবে, এবং তার স্যালাইভেশন হচ্ছে। ঠিক আছে, তার মানে তাকে একটা মানে আনকন্ডিশনাল একটা রেসপন্স, এখানে আনকন্ডিশনাল স্টিমুলাসের সাথে সাথে তার একটা আনকন্ডিশনাল রেসপন্স আমরা দেখতে পেলাম। ঠিক আছে, বুঝতে পারছো তোমরা? কোনো সাংশব্দ নাই। ওকে, অপারেন্ট কন্ডিশনিং। আচ্ছা, এটা ছিল হচ্ছে সাপেক্ষ সাপেক্ষ এই বাংলাটা অনেক কঠিন, বাংলা তোমাদের কি দরকার আছে? সাপেক্ষ শিক্ষণ, চিরায়ত সাপেক্ষীকরণ শিক্ষণ, এটাকে আমরা এইভাবে বলি, চিরায়ত সাপেক্ষীকরণ শিক্ষণ। এটা হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশনিং। অপারেন্ট কন্ডিশনিং হচ্ছে সহায়ক শিক্ষণ। এটা হচ্ছে বিএফ স্কিনার করেছেন। ওনার দেখার ছিল হচ্ছে ইনস্ট্রুমেন্টাল কন্ডিশনিং এর চেয়ে ওনার হচ্ছে আনইনস্ট্রুমেন্টাল কন্ডিশনিংটা ওনার দেখার বিষয় ছিল, যে স্বাভাবিকভাবেই যদি আমি তার আচরণটাকে পরিবর্তন করতে পারি, তাহলে মানে ইনস্ট্রুমেন্টের মাধ্যমে আমাকে পরিবর্তন করতে হবে এমন কোনো কথা আছে কিনা। এটার একটা এক্সাম্পল আমি তোমাদেরকে দেই। আমি যদি একটা অন্যায় দেখলাম, আমি একটা বাচ্চার, আমি যদি তাকে ফিজিক্যালি টর্চার করি, তার আচরণের পরিবর্তনটা কি দ্রুত আসবে, নাকি হচ্ছে তাকে আমি ওই আচরণটা যে খারাপ আচরণ বা ব্যাড একটা বিহেভিয়ার, সেটা তাকে হচ্ছে আমি আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করি এবং একটা গেটওয়ে তাকে দেখাই যে এইভাবে এটা করলে এরকমটা হবে না, সেইভাবে তার পরিবর্তনটা তাড়াতাড়ি আসে। তোমাদের কাছে কোনটা মনে হয়? তাকে যদি আমি সেকেন্ড ওয়ান ম্যাম, সেকেন্ড। জি ম্যাম। সেকেন্ড ওয়ান, কিন্তু ওই তার মানে এই না যে ওইটাও খারাপ কিছু হবে। বুঝতে পারলাম? জি ম্যাম। জি ম্যাম। ফার্স্ট ওয়ানটা একটা একরকম, আর সেকেন্ড ওয়ানটা আরেক রকম। সহায়ক শিক্ষণটা এখানে যদি আমি বলি, তিনি এখানে রিফ্লেকশনটা দেখার চেষ্টা করেছেন যে আমি আসলে কিভাবে দিলে এই এই রিফ্লেকশনটা আসবে। যেমন উনি হচ্ছে একটা বিড়ালকে নিয়ে হচ্ছে উনি একটা এক্সপেরিমেন্ট করে। সেই বিড়ালকে করা হয়েছে কি একটা বক্সের মধ্যে রাখা হয়েছে, এবং বক্সে একটা ইনস্ট্রুমেন্টাল ওখানে ইউজ করা হয়েছে, কিন্তু সেটা অবশ্যই বিড়াল নিজে করবে। নিজে করবে, তাকেই কাজ করতে হবে তার খাবারটা পাওয়ার জন্য।
একটা নব রাখা হয়েছে এবং নবটাতে চাপ দিলে খাবার আসবে। বিড়াল কি তখনও জানে যে তার নব চাপ দিলে খাবার আসবে? তার কিন্তু এই অভিজ্ঞতাটা নেই। তো তাকে কিছুদিন এখানে রাখার পরে সে যখন ক্ষুধার্ত হয়, হ্যাঁ, তখন দেখা গেছে এলোমেলো ঘুরতে থাকে, হঠাৎ করে নবে চাপ করলে সে খাবার পাচ্ছে, দেন হচ্ছে খাবার খাচ্ছে। আবার দেখা গেছে বেশ কয়েকবার এরকম এলোমেলো ঘোরাফেরা করে খাবারের জন্য, কিন্তু হুট করে যখন নবে চাপ করতেছে তখন হচ্ছে খাবার পাচ্ছে। একটা সময় দেখা যায় যে তার ভুল করার মাত্রাটা কমে আসে, যেমন হচ্ছে এলোমেলো ঘোরাঘুরি, মানে আগে হচ্ছে একটা সময় ছিল 5 মিনিট ধরে সে এলোমেলো ঘোরাঘুরি করে, হঠাৎ করে দেখা গেছে নবে চাপ করলো, তারপর খাবার আসলো, তারপর দেখা গেছে যেটা কমে কমে 3 মিনিট আসলো, তারপর দেখা গেছে যে সে আসলে আইডেন্টিফাই করতে পারলো যে নবেই আলটিমেটলি যদি চাপ দেওয়া যায় তাহলেই খাবার আসে। হ্যাঁ, তখন সে দেখা গেছে যে ক্ষুধা লাগছে, নবে চাপ দিয়েছে, তার খাবার চলে আসছে। এইভাবে বেশ কয়েকবার করার পরে দেখা গেছে এরপরে আবার যখন কিছুদিন পরে আবার চেষ্টা করা হয় যে তাকে আবার হচ্ছে এই বক্সে রেখে আমি এক্সপেরিমেন্টটা করি, তখন দেখা গেছে যে তাকে ওখানে রাখার পরে সে নবেই গিয়ে চাপ দিচ্ছে, কারণ তার এই অভিজ্ঞতাটা কিছুদিন আগে ছিল যে নবের মধ্যে চাপ দিলে খাবার আসে। তখন কিন্তু আর সে এলোমেলো ঘোরাফেরা করে না। তার মানে কি, তাকে একটা গেটওয়ে যদি দেখানো যায় তাহলেও তার হচ্ছে পরিবর্তনটা আসে, আচরণের পরিবর্তন আসে, তাই না? বুঝতে পারলাম সহায়ক শিক্ষণটা? জি ম্যাম। Yes, ma'am. জি ম্যাম। বিহেভিয়ার বাই মডিফিকেশন। আচ্ছা, এখানে একটা জিনিস লেখা আছে, বা মানে কি বলবো, এটা হচ্ছে অপারেন্ট কন্ডিশনিং এর একটা মূল ভিত আমরা বলতে পারি। সেটা হচ্ছে লার্নিং এর, এই লার্নিং এর ক্ষেত্রে স্ট্রেংথ তৈরি করা হয় কিন্তু হচ্ছে একজন আমার যে সাবজেক্ট থাকে তাকে। আর ক্লাসিক্যাল কন্ডিশনিং এর ক্ষেত্রে ওখানে স্ট্রেংথ বলে মানে সাবজেক্টিভ স্ট্রেংথ নাই, ওখানে হচ্ছে স্ট্রেংথ হচ্ছে অবজেক্টিভ। যেহেতু হচ্ছে ফুল এক্সপেরিমেন্টটা কন্ডাক্ট করে হচ্ছে মেশিনারিজ এর মাধ্যমে, কারণ ওখানে কুকুরটাকে বন্দি অবস্থায় রাখা হয়। বুঝতে পারলাম বিষয়টা? কুকুরটা হচ্ছে মুভ করতে পারে না, সে জানাতেও পারে না যে তার ক্ষুধা লাগছে। আর এখানে অপারেন্ট কন্ডিশনিং এর মধ্যে যে পার্থক্যটা, সেখানে হচ্ছে বিড়ালটা নিজে থেকে ক্ষুধা এক্সপ্রেস করতে পারছে, সে বারবার হচ্ছে কি করে, মানে খাবারটা পাওয়ার জন্য সে নিজেই মুভ করতেছে, তখন নিজেই নবে চাপ দিচ্ছে, নিজেই খাবার পাচ্ছে, আবার খেয়ে রেস্ট। ঠিক আছে, বুঝাতে পারলাম বিষয়টা? বুঝাইতে পারলাম? জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, এখানে একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে রেসপন্স বা রেইনফোর্সমেন্ট। রেইনফোর্সমেন্টটা কি? রেইনফোর্সমেন্টটা হচ্ছে তার খাবারটা, পজিটিভ রেইনফোর্সমেন্ট, নেগেটিভ রেইনফোর্সমেন্ট, ঠিক আছে? আর আমরা মনে হয় রেইনফোর্সমেন্ট করছি না বিহেভিয়ারে, জি ম্যাম। তাহলে আমাদের আর রেইনফোর্সমেন্টটা করা দরকার নাই। সো আমরা হচ্ছে অবজারভেশনাল লার্নিংটা আলটিমেটলি কি সেটা করি। এরপরে হচ্ছে অপারেন্ট লার্নিংটা, অপারেন্ট কন্ডিশনিংটা কি সেটা করি। অবজারভেশনাল লার্নিংটা কি? অবজারভেশনাল লার্নিংটা তোমাদের আপাতত হচ্ছে কি বলবো, আপাতত এটাতে নাই, মানে এই লার্নিং এর ক্ষেত্রে নাই। এই লার্নিং এ হচ্ছে তোমাদেরকে হচ্ছে যে ক্লাসিক্যাল কন্ডিশনিং এবং অপারেন্ট কন্ডিশনিংটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর কি বলে, ভুলে যাচ্ছি কেন, অবজারভেশনাল লার্নিংটা আলটিমেটলি হচ্ছে বান্ডুরা থিওরি। বান্ডুরা থিওরিটা আমরা একজন আরেকজনকে দেখে কপি করি, যেমন একটা বাচ্চা সে কপি করে তার বাবাকে, তার মাকে। বাচ্চাটা যদি ছেলে বাচ্চা হয়ে থাকে, সে চেষ্টা করে তার বাবার শার্ট প্যান্ট পরবে, ব্যাগ নিবে, বাবা যেভাবে অফিসে যায় সে সেভাবে গেট আপ করবে। আর মেয়ে বাচ্চা যদি হয়ে থাকে, সে দেখে ফলো করার চেষ্টা করে তার মাকে, তার মা শাড়ি পরলে শাড়ি পরে, সাজুগুজু করলে সাজুগুজু করার চেষ্টা করে, দেখা গেছে ওড়না পেঁচিয়ে শাড়ি পরছে। এই বিষয়গুলো তাদের মধ্যে কাজ করে। এটা গেল ছোট বাচ্চাদের ক্ষেত্রে। এখন তোমাদের ক্ষেত্রে কি? তোমাদের ক্ষেত্রে কি? এটা দেখা গেছে যে স্লিপ অফ বিহেভিয়ার বলে থাকি, বা স্লিপ অফ টাং, স্লিপ অফ রাইট, স্লিপ অফ হ্যান্ড, এই ধরনের কথা বলে থাকি। এটা হচ্ছে যে তুমি কথা বলতে বলতে দেখা গেছে যে তোমার একজন খুব পছন্দের টিচার, তার একটা গুড বিহেভিয়ারও হতে পারে, তার একটা ব্যাড বিহেভিয়ারও হতে পারে। গুড বিহেভিয়ারের চেয়ে ব্যাড বিহেভিয়ার খুব দ্রুত আমাদের আয়ত্তে চলে আসে, কিন্তু সামহাও তুমি দেখা গেছে টিচারের মানে টিচারকে অনেক বেশি ভালো লাগে,
এবং ফলো করছো, তার ক্লাস ফলো করছো, তার বিহেভিয়ারটা ফলো করছো, আলটিমেটলি দেখা গেছে তার মধ্যে কিছু বিষয় তোমার মধ্যে চলে আসে, তার আচরণের কিছু বিষয় তোমার মধ্যে চলে আসে। তো এটা হচ্ছে অবজারভেশনাল লার্নিং বা মডেলিং এর মাধ্যমে আমরা এটা শিখি। আরেকটা জিনিস এটা এইভাবে আমরা বলতে পারি যে রিহ্যাব সেন্টার গুলোতে, রিহ্যাব সেন্টার মানে বুঝো সিআরপি রিহ্যাব সেন্টার এগুলো না, বা প্যারালাইজ রিহ্যাব সেন্টার না, যেগুলো হচ্ছে মাদকাসক্ত কি পুনর্বাসন কেন্দ্র আমরা বলি, সেই সব জায়গায় দেখা গেছে যে একজনকে আমরা মডেল হিসেবে তৈরি করে রেখেই হচ্ছে আরেকজনকে ট্রিটমেন্ট দিতে পারি। এটা কেন? কারণ হচ্ছে যে এই যে ব্যক্তিটা হচ্ছে রিকভারি ফেজে যেতে চাচ্ছে, হ্যাঁ, বা একটা সময় খুব ড্রাগস ইউজ করতো, সেই ব্যক্তিটা যদি সুস্থ হতে চায় তাকে ইনার একটা ফিলিং তাকে গ্রো করাতে হবে যে এটা ছাড়াও সম্ভব, কিন্তু তার কাছে সবসময় মনে হবে এটা কখনোই সম্ভব না, আমি এটা কখনোই করতে পারবো না। কিন্তু আলটিমেটলি দেখা যায় যে না, এটা ছাড়াও যে সম্ভব, তাকে এটা বোঝাতে পারলে তাকে একটা রোল মডেল দেখাতে হবে। যে তাদের যে কেয়ার গিভার থাকবে হসপিটালে বা রিহ্যাব সেন্টার গুলোতে, হ্যাঁ, কেয়ার গিভার থাকবে, তারা তাদের মতোই একজন থাকবে যিনি হচ্ছে তাদের ক্ষেত্রে রোল মডেল হিসেবে কাজ করবে। ঠিক আছে, বুঝাতে পারলাম বিষয়টা? জি ম্যাম। একজন সুস্থ মানে কখনোই যে ব্যক্তিটা ড্রাগস ইউজ করে নাই সেই ব্যক্তি থেকে বেশিরভাগ ভালো কাজ করে হচ্ছে যে ব্যক্তিটা ড্রাগস ইউজ করে এখন বিরতিতে আছে, মানে লম্বা সময় সে ড্রাগস ইউজ করছে না, সে আগের জীবনে ফিরে আসছে, ভালো হতে চায় বা সুস্থ হতে চায় বা সুস্থ হয়ে আছে অনেকদিন যাবত, সেই ব্যক্তিদেরকে রোল মডেল হিসাবে যদি প্রেজেন্ট করা যায় তাহলে হচ্ছে এই ব্যক্তিদের ট্রিটমেন্টটা অনেক ইজি হয়ে যায়। এইটা হচ্ছে তোমাদের অবজারভেশনাল লার্নিং। আর কগনিটিভ লার্নিং যেটা আছে সেটা তোমাদের এখন বেশি একটা মানে ইয়ে করে বলবো না, তার কারণ হচ্ছে কগনিটিভ লার্নিং তোমাদের পিয়াজেটের থিওরি আছে, সেটা সামনেই পড়বা। তো আমি লার্নিং এর যে আদার্স বিষয়গুলো আছে আমি সেগুলো পড়ি। ফ্যাক্টরস অফ লার্নিং, লার্নিং এর ক্ষেত্রে কি কি বিষয় জড়িত? ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাসোসিয়েশন। তুমি যদি প্রপার অ্যাসোসিয়েশন করতে পারো তাহলে তোমার লার্নিংটা খুব দ্রুত হবে। এখানে যেটা দেয়া আছে সেটা হচ্ছে তোমার কন্ডিশনিং লার্নিং এর সাথে মানে অ্যাসোসিয়েশনের একটা বিষয় এখানে দেওয়া হয়েছে। অ্যাসোসিয়েশন মিনস এ রিলেশনশিপ অর কানেকশন উইথ দ্য এস্টাবলিশড বিটুইন টু ইভেন্টস। আচ্ছা, একই দিনে মনে করো তুমি একটা নতুন জবে জয়েন করছো এবং সেই দিনে তুমি একটা গুড নিউজ পাইছো, মানে তুমি অলরেডি সকালবেলা জবে জয়েন করছো বা হ্যাঁ জবে জয়েন করছো, অথবা তোমার আজকে জন্মদিন এবং ঠিক এই দিনে তুমি বিকালবেলা হঠাৎ করে জানতে পাইছো যে তুমি অমুক একটা ইনস্টিটিউটে চান্স পাইছো স্টুডেন্টশিপের জন্য, অথবা তুমি অমুক একটা জায়গায় তুমি খুব এক্সপেক্টেড ছিল সেখানে তুমি জবের জন্য অফার পাইছো। এই জিনিসটা যদি একই দিনে হয়, তুমি যদি কোরিলেট, মানে এই জিনিসটা আমাদের কিন্তু অনেক মনে থাকে। আমার বাড়িতে আমি ওই নিউজটা পাইছিলাম, মানে এটা আমার অমুক দিন হয়েছিল, যেমন এটা কিন্তু অনেক সময় দেখা যায় যে আজকে হয়তো 26শে ডিসেম্বর, সরি কি যেন 25 ডিসেম্বর, এটা হচ্ছে একটা বড়দিন একটা উৎসব আছে। 25 ডিসেম্বরে তুমি একটা গুড নিউজ পাইলা বা তোমার তোমার খুব ক্লোজ কারো একজন, অথবা কোনো একটা ব্যাড নিউজই হইলো, কে একজন এক্সপায়ার করলো, এই অ্যাসোসিয়েশনটা দেখা গেছে বেশি অনেক মনে থাকে একদম। এটা এটা এস্টাবলিশের টাইমটা অনেক বেশি, অনেক ডিউরেশনটা অনেক বেশি। তারপর হচ্ছে স্টিমুলি অ্যাসোসিয়েশন। ওই যে একটা কথা বললাম তেঁতুলের সাথে লবণ, লবণের সাথে মরিচ, এই জিনিসটা খুব ভালো অ্যাসোসিয়েট হয়। তোমাকে যদি কেউ তেঁতুল প্রেজেন্ট করতে চায় তুমি সাথে সাথে এই জিনিসটা চাপা, তোমাকে যদি কেউ মিষ্টি খাওয়াতে চায় সাথে সাথে তুমি পানি খেতে চাপা, তোমাকে যদি বার্গার অফার করে তুমি চাবা কোল্ড ড্রিঙ্কস খেতে, অবশ্যই তখন তুমি চা খেতে চাবা না, তাই কি? তুমি কি চা খেতে চাবা? নো ম্যাম। বার্গারের No, সাথে ma'am. কোল্ড ড্রিঙ্কস চাই, চা যায় না, মানে এই যে অ্যাসোসিয়েশনটা স্টিমুলি অ্যাসোসিয়েশন, ঠিক আছে? এটা হলে মানে দেখা যায় যে ফায়ার অ্যান্ড স্মোক অ্যাসোসিয়েশন। তোমার হাতে একটা সিগারেট যদি থাকে তুমি এটা মানে সাথে সাথে চিন্তা করবো কি হচ্ছে যে এটা একটা লাইটার লাগবে,
বা তুমি যখন রান্না করতে যাবা বা তুমি ওয়াইল্ড লাইফ লিড করতে যাবা, সেক্ষেত্রে তোমার অনেকগুলা টুলস এর প্রয়োজন হবে, শর্ট টুলস এর প্রয়োজন হবে, যেটা দিয়ে তুমি অনেক লং টার্ম অনেক কিছু করতে পারো। একটা একটা ধোঁয়া তোমার তৈরি হবে তখনই যখন হচ্ছে মানে কি হবে, আগুন জ্বলবে। আমরা অনেক দূর থেকে দেখতে পাই যে ওই জায়গাটা কালো ধোঁয়া উঠতেছে, তার মানে ওখানে আগুন জ্বলতেছে, এটা আমাদের অ্যাসোসিয়েশন। ঠিক আছে, আচ্ছা তারপর হচ্ছে অ্যাসোসিয়েশন, স্টিমুলি রেসপন্স অ্যাসোসিয়েশন। আমরা কিসের সাথে কি করি, যেমন হচ্ছে যে ড্রাইভার যখন স্টপ হয় নিশ্চয়ই কোনো একটা সিগন্যাল দেখেই স্টপ হয়, তাই তো? সেই সিগন্যালটা কি, লাইট, গ্রিন লাইট আর কি রেড লাইট, কোনটা স্টপ হয় কোনটাতে? Red light. রেড লাইট। রেড লাইটে এক্স্যাক্টলি, রেড লাইটে স্টপ হয় এবং গ্রিন লাইট যখন সিগন্যালটা পায় সে তখন রিস্টার্ট করে, তাই না? এটা হচ্ছে রেসপন্স, স্টিমুলি রেসপন্স অ্যাসোসিয়েশন। তারপর হচ্ছে কন্টিগুইটি। কন্টিগুইটিটা কি? এটা হচ্ছে যে ধরো হচ্ছে স্টিমুলি রেসপন্স এন্ড স্টিমুলি, শুধুমাত্র স্টিমুলি অ্যাসোসিয়েশন এবং স্টিমুলি রেসপন্সের মধ্যে আবার একটা স্ট্রঙ্গার রিলেশনশিপ তৈরি করে, সেটাই হচ্ছে কন্টিগুইটি। রেইনফোর্সমেন্টটা তো আমরা অলরেডি পড়ছি। তুমি যখন ট্রাস্টি পানি চাপা, তার জন্য রেইনফোর্সমেন্ট, পজিটিভ রেইনফোর্সমেন্ট। তুমি ট্রাস্টি কিন্তু তোমাকে আমি পানি দিলাম না, বরং তোমাকে আমি কি করলাম হচ্ছে জুস দিলাম, এক্সট্রিম পর্যায়ে তোমার রেইনফোর্সমেন্ট হলো। তোমাকে আমি চা দিলাম, তাহলে এটা রেইনফোর্সমেন্ট হবে, কারণ পানির অল্টারনেটিভ হয় না, হয় কি? No, ma'am. ওকে, মোটিভেশন। যেমন হচ্ছে যে তোমাকে আবার একটা কথা বলি, এই যে পানির পিপাসা, তোমার যদি পানির পিপাসা না থাকে বা তোমার ক্ষুধা না থেকে থাকে, তাহলে তুমি খাওয়ার মোটিভ পাবা না। সেটা তোমাকে যদি বাফেট অফার করা হয় সেটাও তুমি পাবা না, রাইট? পাবা কি? তোমাকে মনে করা হচ্ছে লা মেরিডিয়ানে 5 স্টার বা হচ্ছে অন্য কোনো ইয়েতে অফার করা হলো, তোমাকে বাফেট অফার করা হচ্ছে, তুমি সেখানে যাবা, দেখা গেছে যে তুমি সেখানে, কারণ তুমি মোটিভেটেড না, তুমি ক্ষুধার্ত না, তুমি একটা দুইটা আইটেমই সর্বোচ্চ টাচ করতে পারবা, আদারওয়াইজ 40-50টা বা 100টা আইটেম থাকবে, তুমি টেস্ট করতে পারবা না। সো মোটিভেশনটা অনেক বেশি দরকার। ওকে, এরপরে আসি হচ্ছে, আচ্ছা তোমাদের সময় কত আছে, কয় মিনিট আছে দেখো তো? 4 minute. 4 মিনিটে চাটা শেষ হয়ে যাবে। Intelligence means power of learning, understanding, reasoning or mental ability to problem solving. এখন তমাল একটা প্রবলেমে পড়লো, সেই প্রবলেমটা সলভ করতে হলে তাকে অবশ্যই, আচ্ছা ইন্টেলিজেন্ট মানে কি, আমরা কি মনে করি ক্লাস 1-এ বা ক্লাস 10-এ সে হচ্ছে বা এসএসসি তে এ পাস পেয়েছে তার মানে হচ্ছে সে ইন্টেলিজেন্ট? ব্যাপারটা কি সেই রকম? No, ma'am. ইন্টেলিজেন্টটা কি সূক্ষ্ম বুদ্ধি সম্পন্ন, তাই তো? যে মানে যে কোনো বিষয়, যেমন ধরো এখন হচ্ছে, এই তোমাদের মেয়েদের একজন নাম বলো। ইলা, নীলা, ইলা, ইলা, আচ্ছা ইলা মনে করো হচ্ছে ভাত রান্না করছে, ঠিক আছে, বাট ওই যে ভাত রান্না করে মোবাইলে ফেসবুকিং করতেছিল, ভাত গেছে ভর্তা হয়ে, ঠিক আছে, ভর্তা হয়ে গেছে, এখন ওর মা তো বকা দিবে। সেক্ষেত্রে এখন কি করা যেতে পারে? ও কি করবে, ভাতগুলো ফেলে দিবে? ইলা কি করবা? ইলা ম্যাম ফেলে দিব। ফেলে দিবা? তাহলে তো এটা ওয়েস্টেজ হলো। তোমার ইন্টেলিজেন্স কি বলে? ফেলে দেওয়ার জন্য বলে? ম্যাম তাহলে কুকুর বিড়ালদের খেতে দিয়ে দিব, বাসায় তো কেউ খেতে পারবে না। বাসায় খেতে পারবে না? মনে করো তোমার বাসায় কোনো কুকুর বিড়াল নাই, তোমার দূর দূরান্তে কোনো কুকুর বিড়াল নাই, সেক্ষেত্রে ফেলে দিলে এটা ওয়েস্টেজ হবে। তমাল বলো কি করতে পারে সে? ম্যাম তাহলে এটা দিয়ে ট্রান্সফার রান্না করতে করা যাবে। হ্যাঁ অন্য কিছুতে ট্রান্সফর্ম করতে পারে। ম্যাম হয়তো খিচুড়ি রান্না করা যাবে।
বা অন্য কোনো আইটেম তৈরি করা যাবে। ওকে, তার মানে ডিআইওয়াই ইউটিউব চ্যানেল এগুলো ভালো দেখা হয়। এক্স্যাক্টলি। তুমি জি ম্যাম। তুমি দেখা গেছে হয়তো বা ভাতটা নষ্ট হয়ে গেছে, মানে নষ্ট মিন্স হচ্ছে যে একদম ভর্তা হয়ে গেছে, এটা কেউ খেতে পারবে না। সো এটা দিয়ে অল্টারনেটিভ কোনো একটা আইটেম আমি তৈরি করতে পারবো যেটা হচ্ছে যে এই জিনিসটা নষ্ট হবে না। এটা হচ্ছে ইন্টেলিজেন্সি। আর এটাই আমি এখানে বোঝানোর চেষ্টা করলাম। তো তোমাকে আসলে বুঝতে হবে যেটা দিয়ে আমি কতটুকু কি করতে পারবো। হ্যাঁ, আবার দেখা গেছে যে মানে তোমার যদি সাইকোলজিক্যাল অ্যাবিলিটি না থেকে থাকে, মেন্টাল অ্যাবিলিটি না থেকে থাকে, এটাই তোমার আন্ডারস্ট্যান্ডিং এর অনেক মানে গ্যাপ ফেলে দিবে। ঠিক আছে, সেটা অনেক বেশি দরকার। আর হেলথ এর কথা আমরা আর কি বলবো, হেলথ, অ্যাটেনশন, প্র্যাকটিস, এই তিনটা জিনিসই হচ্ছে আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট টু লার্নিং। প্র্যাকটিস না করলে তো লার্নিং হবে না, এটা আমরা জানি। আর প্র্যাকটিসের জন্য প্রয়োজন অ্যাটেনশন। আমি যখন সুস্থ থাকবো, হেলথ আমি একসাথে বলে ফেলতেছি, যখন সুস্থ থাকবো তখন অ্যাটেনশন দিতে পারবো। আমি যখন জ্বরে কাতর, সেক্ষেত্রে আমাকে যদি কোনো একটা কাজ করতে বলা হয়, সেটা আমার কাছে খুব দুরূহ মনে হবে, মনে যে আল্লাহ এটা কোন দুঃখে আমাকে দিলাম, আমি তো পারতেছি না। এই বিষয়টা এরকম মনে হবে, কিন্তু আলটিমেটলি দেখা যায় যে আমরা সুস্থ থাকতে হবে, দেন আমি অ্যাটেন্ড করতে পারবো একটা ভালো কাজে, আমি অ্যাটেনশন দিতে পারবো, বা কোনো একটা মিটিং থাকলে সেখানে আমি উপস্থিত থাকতে পারবো এবং সেখানে আমি ভালোভাবে প্রেজেন্ট মানে কি বলবো, আমি পার্টিসিপেট করতে পারবো। আর প্র্যাকটিস তো আমরা বললাম, কিছুক্ষণ আগেই বলে ফেললাম। তো এইগুলো ছিল হচ্ছে ফ্যাক্টরস অফ লার্নিং। আর এরপরে যেটা আছে ক্লাসিক্যাল কন্ডিশনিং বা কনস্ট্রাক্টিং, ক্লাসিক্যাল আর অপারেন্ট কন্ডিশনিং এর মধ্যে পার্থক্য তোমাদেরকে এমনি আমি মুখে মুখে বলে যাই। অপারেন্ট কন্ডিশনিংটা হচ্ছে সম্পূর্ণ মানে ব্যক্তি নিজে সহায়ক হয়ে থাকে, নিজে কাজ করে। আর ক্লাসিক্যালটা হচ্ছে তাকে অন্য কিছু সাহায্য করে।
ম্যাম আমরা শুরু করি। ম্যাম আমাদের 12টায় ক্লাস আছে। ম্যাম কথা শোনা যাচ্ছে না। ম্যাম কথা শোনা যায় না। জি না ম্যাম, শোনা যায় না। ম্যাম শোনা যাচ্ছে কিন্তু খুব আস্তে শোনা যাচ্ছে, হয়তোবা কোনো ইয়ার প্রবলেম, হেডফোন বা রিসিভারের প্রবলেম। ম্যাম তাইলে কি করবো ম্যাম, আমরা লিভ নিবো এটা থেকে? আচ্ছা ম্যাম ঠিক আছে। শুরু করব? জি তোমরা কি ম্যাম, আমার এখন শোনা যাচ্ছে। হ্যাঁ এখন সুন্দর শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি শুরু করে দেই। আচ্ছা, কনসার্ন হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশনিং এবং অপারেন্ট কন্ডিশনিং এর মধ্যে পার্থক্য। মোটামুটি 7টা পার্থক্য এখানেতে পাওয়া গেছে। সেটার মধ্যে প্রথম পার্থক্য হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশনিং এর দুইটা স্টিমুলাসের সাথে অ্যাসোসিয়েশন করা হয়, একটা হচ্ছে ফুড আর একটা হচ্ছে রিং বেল। যেখানে হচ্ছে কোন অপারেন্ট কন্ডিশনিং এ কোন ধরনের অ্যাসোসিয়েশন করা হয় না। হ্যাঁ, দুইটা জিনিসই অ্যাসোসিয়েশন করা হয় না, ডিরেক্ট এখানে একটা স্টিমুলাস আসে এবং সাথে সাথে সে রেসপন্স করে। ঠিক আছে, একটা লিভার প্রেস করলো বা একটা নব প্রেস করলো, সেক্ষেত্রে মানে খাবার গ্রহণ করতেছে। এটা হচ্ছে প্রথম একটা পার্থক্য। আর সেকেন্ড পার্থক্য হচ্ছে এখানে ক্লাসিক্যাল কন্ডিশনিং এ ইউজুয়ালি হচ্ছে ইনভলিন্টারি বিহেভিয়ার ইনভলভ। যেমন এখানে তার যে স্যালাইভেশন হচ্ছে, কুকুরটার যে স্যালাইভেশন হলো, সেক্ষেত্রে তার নিজের কোনো কিছু এখানে কাজ করতে হয়, মানে তার কোনো ফিজিক্যাল মুভমেন্ট এখানে ছিল না, ভলান্টারি মুভমেন্ট ছিল না। এখানে যেটা ছিল ইনভলেন্টারি মুভমেন্ট ছিল।
কিন্তু অপারেন্ট কন্ডিশনিং এর ক্ষেত্রে আবার কি আমাদের যে পরীক্ষণ পাত্র ছিল বা এক্সপেরিমেন্ট করার ক্ষেত্রে চেয়েছিল সে তার ব্যক্তিগত মুভমেন্ট ছিল, ঠিক আছে? সে নিজে মুভমেন্ট করেছিল, ইনভলেন্টারি ছিল না, সে হচ্ছে ভলেন্টারি বিহেভিয়ার্স করেছে। আচ্ছা, এরপর থার্ড ওয়ান যেটা, সেটা হচ্ছে process of conditioning does not depend on behavior in individual। এখানে ডিরেক্ট হচ্ছে একটা কুকুরের উপরে এক্সপেরিমেন্ট করা হয়, অপরদিকে অন্য আরেকটা যে এক্সপেরিমেন্ট করা হয় সেটা বিড়ালের সাথে করা হয়, এটা ঠিক আছে, কিন্তু এখানে বিড়ালের উপর ডিপেন্ড করতে হতো, আর এখানে হচ্ছে ডিপেন্ড করতে হয়েছে হচ্ছে এক্সপেরিমেন্টের যেই টুলস গুলো ছিল সেই টুলস এর উপরে। আর অপারেন্ট কন্ডিশনিং এর ক্ষেত্রে যে অ্যানিমাল ছিল তার উপর ডিপেন্ড করতে হয়। ক্লাসিক্যাল কন্ডিশনিং এর ক্ষেত্রে অ্যানিমাল বা এক্সপেরিমেন্টের যে সাবজেক্ট ছিল সে ছিল প্যাসিভ, আর অপারেন্ট কন্ডিশনিং এর ক্ষেত্রে যেই সাবজেক্ট ছিল সে ছিল অ্যাক্টিভ, ঠিক আছে? আচ্ছা, রেসপন্স ডাজ নট মেক এনি স্যাটিসফ্যাকশন। এখানে হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশনিং এর ক্ষেত্রে যে রেসপন্স পাওয়া যায় এটা স্যাটিসফ্যাক্টরি কোনো রেসপন্স ছিল না, বা মানে সাবজেক্ট এখানে স্যাটিসফাইড ছিল না, ঠিক আছে? কিন্তু অপারেন্ট কন্ডিশনিং এর মধ্যে যে রেসপন্সটা পাওয়া যায় সেই রেসপন্সে আমাদের যে মানে সাবজেক্ট ছিল সে স্যাটিসফাইড ছিল। আচ্ছা, এরপরে আসি হচ্ছে আচ্ছা, কন্ডিশনিং, ক্লাসিক্যাল কন্ডিশনিং এর ক্ষেত্রে আনকন্ডিশন যে স্টিমুলাস ছিল সে নিজে থেকে রেইনফোর্সমেন্ট তৈরি করত, আর অপারেন্ট কন্ডিশনিং এর ক্ষেত্রে আনকন্ডিশনাল স্টিমুলাস প্রেজেন্ট ছিল না, যার কারণে এখানে রেইনফোর্সমেন্টের কোনো মানে কথা আসে না। ক্লাসিক্যাল কন্ডিশনিং এ রেইনফোর্সমেন্ট প্রেজেন্ট ছিল কিন্তু সেটা বিফোর, আর অপারেন্ট কন্ডিশনিং এর ক্ষেত্রে রেইনফোর্সমেন্ট যেটা ছিল সেটা হচ্ছে আফটার। বুঝতে পারলাম? এটা আসলে তোমাদের কাছে শীটটা যখন যাবে তখন তোমরা এটা বুঝতে পারবে যে আমি যা বলছি এটা ঠিক বলছি কিনা, বা তোমরা বুঝতে পারবে তখন। আর আরেকটা হচ্ছে সেভেন্থ ওয়ান, যেটা ক্লাসিক্যাল কন্ডিশনিং এর যে এক্সামিনার ছিল সেই এক্সামিনার হচ্ছে হোল এক্সপেরিমেন্টটা কন্ট্রোল করে, আর অপারেন্ট কন্ডিশনিং এর ক্ষেত্রে এক্সামিনারের মানে দায়িত্বটা খুব অল্প থাকে, ঠিক আছে? এই এতটুকুই আটকায় ছিল, সেই এতটুকু শেষ করে দিলাম। আর তোমাদেরকে যে নোটটা দেওয়ার সেটা আমি আজকে কিছুক্ষণ পরে মেল করে দিব। ওকে ম্যাম। কন্ডিশনিং এবং অপারেন্ট কন্ডিশনিংটা টু ইজি, তোমরা যখন হচ্ছে পড়লে খুব ভালোভাবে বুঝতে পারবা। আরেকটা কথা তোমাদেরকে বলি, যারা সাইকোলজি পড়ে মানে পিটি ওটি এসএলটি যাই পড়ুক আর না পড়ুক, সাইকোলজিটাকে তাদের মনে হয় তো খুব ইজি, কোনো সমস্যা নাই, এটা একটু কম পড়লেও হবে, বা এটা পরীক্ষার আগের দিন পড়লেও হবে, এটা একদম ভুল ধারণা, ঠিক আছে? পরীক্ষার আগের দিন পড়লে তুমি মনে করো 10 ভাগের 1 ভাগ বুঝবা, আর তুমি যদি হচ্ছে মোটামুটি সেটা তুমি পড়তে থাকো, রেগুলার প্র্যাকটিসের মধ্যে থাকো, সেক্ষেত্রে দেখা যাবে তুমি মানে 10 ভাগের 6 ভাগ বুঝবা বা 5 ভাগ বুঝবা। এখন বলো যে এটা কেন, এটা কেন? কারণ হচ্ছে যেটা তোমাকে রিয়েলাইজ করতে হবে, তুমি প্রত্যেকটা টপিক পড়বা, প্রত্যেকটা টপিক তোমাকে রিয়েলাইজ করতে হবে, বানায়া লেখার কোনো অপশন নাই। তার মানে এই না যে টু দি পয়েন্টে তুমি আমার নোটটা কপি করতে হবে, সেটারও কোনো অপশন নাই। অপশন হচ্ছে একটাই, তুমি ভালোভাবে বুঝতে হবে, যে জিনিসটা আমি বুঝাতে চাইছি, যে জিনিসটা নোটে আছে সেটা তুমি ভালোভাবে বুঝতে হবে, দেন সেটা ভালোভাবে প্রেজেন্ট করতে হবে যেন আমি বুঝি তুমি আসলে আমাকে কি বুঝাতে চাচ্ছ এবং তুমি আসলে অ্যাক্টিভেট বুঝছো কিনা। তো সেটার উপরে মার্কস, আমি খুব একেবারে কম মার্কস দিই না আলহামদুলিল্লাহ, এদিকে আমি ভালো মার্কস দিই, কিন্তু আমার খাতায় থাকতে হবে, খাতায় না থাকলে মার্কস দিতে পারি না। তার মানে হচ্ছে মার্কসটা তোমাকে অর্জন করে নিতে হবে। বুঝাতে পারলাম? জি ম্যাম। ওকে, ভালো থাকো সবাই, সুস্থ থাকো। আর তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দেওয়ার কথা ছিল, সেই অ্যাসাইনমেন্টটা দেখি আজকে বিকালে মেল করবো, ঠিক আছে? ওকে ম্যাম। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু
ওয়ালাইকুম আসসালাম।